বন্ধুরা, ভূগোল ও পরিবেশ চ্যানেলে তোমাদের স্বাগত। এর আগের ভিডিওতে আমরা জেনেছিলাম গ্লেসিয়াল প্রসেস বা হিমবাহ কার্য সম্পর্কে। হিমবাহের ক্ষয়কার্যের ফলে বা সঞ্চয় কার্যের ফলে বা হিমবাহ এবং জলধারার মিলিত কার্যের ফলে যে ভূমিরূপগুলো সৃষ্টি হয় সেই সম্বন্ধে জেনেছিলাম। আজকের ভিডিওতে আলোচনা বিষয় হলো ওয়েদারিং বা আবহবিকার। এই ওয়েদারিং বা আবহবিকার জানার আগে তোমাদের বলে রাখি, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে এবং লাইক করতে হবে। যদি এই চ্যানেলটা তোমাদের কোনো কাজে লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো। সবার প্রথমে জেনে নেওয়া যাক আবহবিকার কাকে বলে। আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা প্রভৃতি দ্বারা শিলার নিজ স্থানে চূর্ণ বিচূর্ণ হওয়ার প্রক্রিয়াকে আবহবিকার বা ওয়েদারিং বলে। এই আবহবিকারকে মোট তিনটে ভাগে ভাগ করা যায়, যথা যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার এবং জৈবিক আবহবিকার। এবারে আমরা যান্ত্রিক আবহবিকার এবং তার পদ্ধতিগুলো সম্পর্কে জানি। যান্ত্রিক আবহবিকার কাকে বলছে না, উষ্ণতা, বৃষ্টিপাত, তুষারপাত প্রভৃতি যান্ত্রিক মানে প্রাকৃতিক যে সমস্ত উপাদানগুলো আছে প্রভৃতি আবহাওয়ার বিভিন্ন উপাদানের মাধ্যমে ভূপৃষ্ঠের শিলাসমূহ সেই স্থানে বিচূর্ণন হওয়ার প্রক্রিয়াকে যান্ত্রিক আবহবিকার বা ফিজিক্যাল ওয়েদারিং বলা হয়। এবারে এই যান্ত্রিক আবহবিকারের বিভিন্ন পদ্ধতি আছে, যার মধ্যে উল্লেখযোগ্য পদ্ধতিগুলির মধ্যে একটি হলো প্রস্তর চাই খণ্ডীকরণ। উষ্ণতার প্রভাবে শিলাস্তর যখন চাই বা ব্লকের মতো বিভিন্ন খণ্ডে বিভক্ত হয় তখন তাকে প্রস্তর চাই খণ্ডীকরণ বা ব্লক ডিসইন্টিগ্রেশন বলে। শিলার বাইরের স্তর এবং ভিতরের স্তরে তাপীয় পরিবহনের পার্থক্যের জন্য এই রকম প্রস্তরচায়ী খণ্ডীকরণ হয়ে থাকে। যেমন পাশের এই ছবিটি দেখতে পাচ্ছ, এখানে দেখো প্রস্তরগুলো যে ফেটেছে সেটা একটা ব্লকের আকারে ফেটেছে, মানে বাইরের তাপ এবং ভিতরের তাপের তারতম্যজনিত কারণে এই রকম ঘটনাগুলো ঘটে। এটা সাধারণত গ্রানাইট বা ব্যাসাল্ট শিলায় লক্ষ্য করা যায়। নেক্সট হচ্ছে স্বল্পমোচন। স্বল্প কথার অর্থ হলো ছাল বা বাকল। উষ্ণতার প্রভাবে শিলাস্তরে ছাল বা বাকলের মতো খুলে যায় ও বিচূর্ণিত হয়, তখন তাকে স্বল্পমোচন বা এক্সপ্লোশন বলে। শিলা তাপে কুপরিবাহিত হওয়ার জন্য দিনের বেলায় উষ্ণতার প্রসারণ এবং রাতের বেলায় উষ্ণতা সংকোচন হওয়ার জন্য এই রকম স্বল্পমোচন হয়। দেখো এই ছবিটা দেখো, যেন শিলাগুলো পেঁয়াজের খোসার মতো খুলে আসছে। এই রকম টাইপের যদি আবহবিকার লক্ষ্য করা যায় তখন তাকে বলা হয় স্বল্পমোচন। নেক্সট হচ্ছে ক্ষুদ্রকণা বিসরণ। উষ্ণতার হ্রাস বৃদ্ধির ফলে শিলাস্তরের প্রসরণ ও সংকোচন হওয়ার কারণে এই ক্ষুদ্রকণা বিসরণ বা গার্নুলার ডিসইন্টিগ্রেশন হয়। সমসত্ব শিলায় খনিজগুলির তাপ গ্রহণ ও বর্জনের পার্থক্য হওয়ার কারণে শিলাগুলি মূলত ক্ষুদ্র ক্ষুদ্র অংশে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। যেমন দেখো এখানে শিলাগুলো ছোট ছোট অংশে বিভক্ত হয়ে গেছে। এটা সমসত্ব শিলা, মানে সমসত্ব নয়, অর্থাৎ নানান গাঠনিক উপাদান নিয়ে শিলাগুলো তৈরি হয়, ফলে তাদের সংকোচন ও প্রসারণের হারটা আলাদা হবে। এবার কোনোটা বেশি উষ্ণতা হয়ে যাচ্ছে, কোনোটা কম উষ্ণ সম্পন্ন হচ্ছে। এবারে বেশি উষ্ণ হলে এবং কম উষ্ণ হলে কি হচ্ছে, শিলাগুলো ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত হয়ে গিয়ে এই ক্ষুদ্রকণা বিসরণের সৃষ্টি হচ্ছে। নেক্সট হচ্ছে তুষারচার। কি হচ্ছে দেখো, শীতল জলবায়ু অঞ্চলে তুষার কেলাস দ্বারা শিলা চূর্ণ বিচূর্ণ হয়। সাধারণত মেরু অঞ্চলে বা শীতল পার্বত্য অঞ্চলে শিলাস্তর ফাটলে জমে থাকা জল শীতলতার কারণে বরফে পরিণত হয়, ফলে তা আয়তনে বেড়ে গিয়ে ফাটলের সৃষ্টি করে, যার ফলে তুষারচার বা আইস ক্রিস্টালের সৃষ্টি হয়। যেমন এখানে দেখো দুটো পাহাড় আছে, মানে একটাই পাহাড় ছিল এটা, এর মধ্যে যে ফাটলের সৃষ্টি হয়ে সেখানে জল জমা ছিল। পরবর্তীকালে তা বরফে পরিণত হয়ে আয়তনে বেড়ে যাওয়ার ফলে ফাটলটা আরও বড় হতে হতে এখন দুটো পাহাড় আলাদা হয়ে বিচ্ছিন্নভাবে অবস্থান করছে। এই রকম টাইপের ভূমিরূপটা তুষার চারের ফলে সৃষ্টি হয়। দেখো পরে আছে লবণের কেলাস। সমুদ্র তীরবর্তী অঞ্চলে কোনো শিলাস্তরের ওপর সমুদ্রের জল জমা হলে সূর্যের তাপে সেই জল বাষ্পীভূত হয়ে গেলেও লবণ বাষ্পীভূত হতে পারে না। তখন ওই শিলাস্তরের ওপর পড়ে থাকা লবণ কণা শিলাস্তরকে ক্ষয় করতে শুরু করে, ফলে শিলাস্তরটি ক্ষুদ্র ক্ষুদ্র কোণায় পরিণত হয় অথবা ছোট ছোট গর্তের সৃষ্টি হয়, যেমন এখানে দেওয়া আছে। গর্তের সৃষ্টি হয়ে যায়, যাকে লবণের কেলাস বা সল্ট ক্রিস্টাল বলা হয়। এর ফলেও কিন্তু পাথরগুলো ভেঙে গিয়ে আলাদা হয়ে বিচ্ছিন্নভাবে অবস্থান করে।
নেক্সট হচ্ছে বৃষ্টির ফোঁটা। অনেক সময় কি হয়, বৃষ্টির ফোঁটার আঘাতে শিলাস্তরের ওপর ক্ষুদ্র ক্ষুদ্র গর্তের সৃষ্টি হয়, যেরকম লবণের ক্লাস দেখতে পাচ্ছ, সেরকম টাইপের ছোট ছোট গর্তের সৃষ্টি হয়, যাকে বৃষ্টির ফোঁটার আঘাতে সৃষ্ট আবহবিকার বলা হয়। এবং অন্যান্যর মধ্যে পড়ছে অনেক সময় কোনো শিলাস্তর মাটির উপরে উন্মুক্ত অবস্থায় থাকলে তা সূর্যের তাপজনিত কারণে প্রচণ্ড সশব্দে ফেটে যায়, যাকে তাপীয় প্রসারণজনিত আবহবিকার বা বোল্ডার ক্লিভিং বলা হয়। হঠাৎ কোনো কারণে শিলার স্বাভাবিক ভর হ্রাস পেলেও তার ফলে আবহবিকার হতে পারে। তাপীয় সংকোচন বা প্রসারণজনিত কারণে শিলাস্তরের উপরের অসংখ্য ফাটল বা দারণের সৃষ্টি হয়ে যায়, যাকে ডার্ট ক্র্যাকিং বলা হয়। এর ফলেও কিন্তু এই আবহবিকারগুলো ঘটে। নেক্সট আসছি রাসায়নিক আবহবিকার। প্রথমটা ছিল যান্ত্রিক আবহবিকার, এবার আসছে রাসায়নিক আবহবিকার। এখানে বলা হচ্ছে বায়ুমণ্ডলে উপস্থিত অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প প্রভৃতির কারণে শিলাস্তরের নিজ স্থানে রাসায়নিকভাবে বিয়োজন ঘটলে বা গাঠনিক উপাদানগুলির বৈশিষ্ট্য পরিবর্তিত হলে তাকে রাসায়নিক আবহবিকার বা কেমিক্যাল ওয়েদারিং বলা হয়। এই আবহবিকারের প্রক্রিয়াগুলো হলো অক্সিডেশন বা জারণ। না কি হয়, বায়ুতে অক্সিজেনের উপস্থিতিতে জলের দ্বারা শিলার রাসায়নিক পরিবর্তনকে জারণ বা অক্সিডেশন বলা হয়। একটা ছোট্ট সমীকরণ দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে ফেরাস অক্সাইড এর সাথে জল এবং অক্সিজেন যুক্ত হলে শোধক ফেরিক অক্সাইডে পরিণত হয়। বা আমরা দেখেছি ছোটবেলায় লোহায় মরচে পড়ে, এই লোহায় মরচে পড়ার অন্যতম কারণও হচ্ছে কিন্তু এই অক্সিডেশন। নেক্সট আসছে অঙ্গার যোজন। বায়ুতে কার্বন ডাই অক্সাইডের উপস্থিতিতে জলের দ্বারা শিলামধ্যস্থ খনিজের পরিবর্তন হওয়ার রাসায়নিক পরিবর্তনকেই অঙ্গার যোজন বা কার্বনেশন বলা হয়। যেমন চুনাপাথরের সাথে জল মিশলে কি হয়, চুনাপাথরটা ফেটে যায়। যেমন এক্ষেত্রে একটা সমীকরণ দেওয়া হয়েছে, বলা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের সাথে কার্বনিক অ্যাসিড যুক্ত হলে ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি হয়। এই ছোট ছোট সমীকরণগুলো কিন্তু তোমাদের পরীক্ষার সময় লিখতে হবে। যদি না লেখো তাহলে কিন্তু বিশেষ ভালোভাবে নাম্বারটা পাবে না। শিলা মধ্যস্থিত খনিজের সাথে জলের রাসায়নিক বিক্রিয়া ও শিলার বিয়োজন প্রক্রিয়া হলো জলযোজন বা হাইড্রেশন। এখানে হেমাটাইট প্লাস জল যেটা যুক্ত হয়ে তৈরি হচ্ছে লিমোনাইট। এই রকমভাবে রাসায়নিক আবহবিকারগুলো ঘটে। পরবর্তী রাসায়নিক আবহবিকারের পদ্ধতি হলো শিলা মধ্যস্থিত খনিজের সাথে আয়নিত জলের বিক্রিয়া ও শিলার বিয়োজনের প্রক্রিয়ায় হলো আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস। যেমন এখানে দেখো H2O অর্থাৎ জল ভেঙে H+ এবং OH- এ পরিণত হচ্ছে, অর্থাৎ হাইড্রোজেন প্লাস আয়ন এবং হাইড্রোজেন মাইনাস আয়ন, যেখানে অর্থকেচ ফেলসপার আয়নিত জলের সাথে যুক্ত হয়ে অ্যালুমিনো সিলিসিক অ্যাসিড এবং পটাশিয়াম হাইড্রক্সাইড তৈরি করছে। ঠিক আছে, এইভাবে হয় আর্দ্র বিশ্লেষণ। অনেক সময় জলের আঘাতে শিলার কাঠিন্যতা কমে গিয়ে শিলার জলের সাথে মিশে যায়, তাকে দ্রবণ বলা হয়। মানে এসে ধাক্কা লাগলো কোনো ঢেউ, এসে এরকম করে ছোট ছোট শিলা ভেঙে গেল এবং সেখান থেকে ছোট ছোট আরও ক্ষুদ্র ক্ষুদ্র হতে 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 দ্রবণ হয়ে গিয়ে শিলা জলের সাথে মিশে গেল, একে বলা হচ্ছে দ্রবণ বা সলিউশন। সাধারণত চুনাপাথরের ক্ষেত্রে এই প্রকার রাসায়নিক আবহবিকার লক্ষ্য করা যায়। নেক্সট আসছে জৈবিক আবহবিকার, এটা 3 নম্বর আবহবিকার। এই জৈবিক আবহবিকারকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, জানবো সেটা। অনেক সময় জীবজ উপাদানে কার্যকলাপে নানাভাবে আবহবিকার ঘটে থাকে, যাকে জৈবিক আবহবিকার বলে। এই জৈবিক আবহবিকারকে মোট দুটি ভাগে ভাগ করা যায়, যথা এক হচ্ছে জৈব যান্ত্রিক আবহবিকার এবং অন্যটা হচ্ছে জৈব রাসায়নিক আবহবিকার। জৈব যান্ত্রিক আবহবিকার কি করে হয়? উদ্ভিদের মূল পাথরের ফাঁকা স্থানে ঢুকে গিয়ে পাথরকে ফাটিয়ে দেয়, যার ফলে জৈবিক আবহবিকার হতে পারে। মানুষের নানান কার্যকলাপের মাধ্যমে শিলা চূর্ণ বিচূর্ণ হয়, তার ফলেও জৈবিক আবহবিকার হতে পারে। ইঁদুর মাটি বা শিলার মধ্যে গর্ত করে, যার ফলে এই প্রকার আবহবিকার ঘটে। কুকুর, শিয়াল প্রভৃতি প্রাণীগুলি একইভাবে এই প্রকার আবহবিকার করে থাকে। এবার জৈব রাসায়নিক আবহবিকার কি? এক্ষেত্রে উদ্ভিদের পাতা, ফল, ফুল, কাণ্ড, মূল, প্রাণীর মৃত দেহাবশেষ প্রভৃতি শিলার সাথে বিক্রিয়া করে নানাভাবে শিলাকে ক্ষয় করতে থাকে, যার ফলেও কিন্তু শিলায় আবহবিকার ঘটে। এটা হচ্ছে জৈব রাসায়নিক, মানে তাদের দেহাবশেষ থেকে কিছু অ্যাসিড নির্গত হয়, লিমোনাইট অ্যাসিড বা অ্যাসিলিক অ্যাসিড। এই অ্যাসিডগুলো কি করছে, ওই পাথরের গায়ে নানা রকম ক্ষয়ক্ষতি করছে, যার ফলে পাথরগুলো ভেঙে যাচ্ছে এবং আবহবিকার ঘটছে। এই আবহবিকারটা হচ্ছে কি, মৃত্তিকার সৃষ্টির প্রথম পর্যায়। এই আবহবিকার থেকে তৈরি হয় সোলাম, যেটা মৃত্তিকার জাস্ট আগের স্টেজ। এই সোলামটাই পরবর্তীকালে তৈরি হয় মৃত্তিকা। একটা কোনা মৃত্তিকা তৈরি হতে 1000 বছরের কাছাকাছি সময় নিতে পারে।
আবহবিকারের ফলেই আমাদের ভূপৃষ্ঠের ওপর সমস্ত রকমের যে মৃত্তিকার স্তর তৈরি হয়েছে, এটা আবহবিকার ফলেই ঘটেছে। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে। ভূগোল ও পরিবেশ চ্যানেলকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবে এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। তো আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।